হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। ঠিক আছে, তো ক্লাস 9 এর আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম? ক্লাস 9 এর আমরা পড়ছিলাম শ্বসন বা রেসপিরেশন। অলরেডি আমরা একটা টপিক বা একটা ক্লাস কিন্তু কভার করে ফেলেছি। সেখানে আমরা মেইনলি কি পড়েছিলাম? শ্বসনের প্রাইমারি একটা ধারণা নিয়েছিলাম যে শ্বসন কি, এবং অঙ্গীয় শ্বসন সম্পর্কে কিন্তু অঙ্গস্তরে শ্বসন যেটা হয় সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা মেইনলি পড়বো খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রশ্ন আসেই, সেটা হচ্ছে কোষীয় শ্বসন ও তার প্রকারভেদ। ঠিক আছে, তাহলে টাইম ওয়েস্ট করার আগে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, যাতে সবার আগে ভিডিওস তুমিই পেতে পারো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, এটা হচ্ছে লেটস ইমপ্রুভ ক্লাস 9। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ক্লাসের শুরুতে লিংক গুলো এবং ক্লাসের শেষের পিডিএফ গুলো কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর কি, তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে তো জানাতে পারোই, অবশ্যই অবশ্যই, কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমরা জানাতে পারো। স্যার ম্যামরা কিন্তু এখানেই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে একদম। ঠিক আছে, তো চলো টাইম ওয়েস্ট করে আর কাজ নেই, আমরা যাই ক্লাসে। ওকে, নেক্সট ফার্স্ট হচ্ছে আমাদের কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, সেলুলার রেসপিরেশন, অঙ্গীয় শ্বসন বা অঙ্গস্তরে শ্বসন কি ছিল? যেখান থেকে আমরা কি বিভিন্ন অঙ্গের সাহায্যে যে শ্বসন কার্যটা, রেসপিরেশন হয়েছিল, সেটা হচ্ছে আমাদের অঙ্গস্তরে শ্বসন। মেইনলি এটা হচ্ছে আমার কি বলো, ব্রিদিং প্রসেসটা, তাই তো? মানে ইনহেল এন্ড এক্সহেল, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। যারা আগের ক্লাসটি দেখোনি তারা আগের ক্লাসটি দেখে এসো, না হলে কিন্তু এই ক্লাসটি বুঝতে পারবে না। ওকে, তো চলো কোষীয় শ্বসন আমরা স্টার্ট করি। ঠিক আছে, তো শ্বসন কি? শ্বসন কি ছিল? যে কোনো একটা জৈব রাসায়নিক প্রসেস, তাই তো? শ্বসন কি ছিল? একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে অক্সিজেন থাকতেও পারে অথবা অক্সিজেন নাও থাকতে পারে। এর ফলে কি খাদ্যবস্তুর আংশিক বা পূর্ণ হয়, কমপ্লিটলি নয়, আংশিক ভাবে জারণ হয়ে যাবে তখন, এবং এটিপি উৎপন্ন হবে, আর তার সাথে CO2 উৎপন্ন হবে, তাকে বলা হবে শ্বসন। ঠিক আছে, এবার কোষীয় শ্বসন মানে কি? কোষীয় শ্বসন হচ্ছে কোষে ঘটে, তাই তো? চলো লিখে ফেলি তাহলে তাড়াতাড়ি। সব কোষে, যে কোনো সজীব কোষে অবশ্যই হতে হবে, সজীব কোষে হচ্ছে কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন বলে। সংজ্ঞায় কি বলেছে? তোমাকে পরীক্ষা যদি বলে কোষীয় শ্বসন কাকে বলে, তাহলে একটা স্ট্রাকচার, মানে একটা ডেফিনেট স্ট্রাকচার তো লিখতে হবে, ডেফিনেট একটা সংজ্ঞা লিখতে হবে। ঠিক আছে, তো সেই সংজ্ঞায় কি বলেছে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষের অভ্যন্তরে অক্সিজেন দ্বারা বা অক্সিজেন ছাড়া খাদ্যের পূর্ণ বা আংশিক জারণ ঘটে, এবং খাদ্যবস্তু স্থৈতিক শক্তি জৈবনিক কাজে ব্যবহারযুক্ত এটিপি শক্তি ও তাপ শক্তি মুক্ত হয়, তাকে কোষীয় শ্বসন বলে। তো কি বললাম? সেম প্রসেস, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈব হবে মানে সজীব কোষে হতে হবে, এবং রাসায়নিক প্রক্রিয়া একটা কেমিক্যাল ইন্টারঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন করবে, এবং কোষের অভ্যন্তরে কি কি পয়েন্ট আমরা হাইলাইট করব, চলো দেখে দিই। প্রথমে হাইলাইট করব হচ্ছে জীবের রাসায়নিক, জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর কোথায়? জীব কোষের অভ্যন্তরে ঘটে এবং কোষের অভ্যন্তরে। এরপরে কি করব? অক্সিজেনের দ্বারা বা অক্সিজেন ছাড়া, অক্সিজেন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, খাদ্যের কি হয়? পূর্ণ বা আংশিক জারণ ঘটে। তার মানে কি খাদ্য কমপ্লিটলি অথবা ইনকমপ্লিটলি হচ্ছে অক্সিডেশন হয়ে যাচ্ছে, এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি জৈবনিক কাজে ব্যবহারযুক্ত এটিপি উৎপন্ন হয় এবং তাপ শক্তি মুক্ত হয়, একে কোষীয় শ্বসন বলে। আরেকটা অ্যাডিশনাল হচ্ছে CO2, CO2 পরিবেশে মুক্ত হয়। তো কি এটিপি উৎপন্ন হয়, যার ফলে কি আমরা শক্তি পাই, এনার্জি। ঠিক আছে, এটিপি, এটিপির মানে হচ্ছে, আমি নিচে লিখে দিই, এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই
লিখলাম ট্রাই ট্রাইফসফেট, ঠিক আছে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে তিনটে ফসফেট গ্রুপ থাকবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি। একে আরেকটা বলা হয়, সেটাকে বলা হয় এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি বলা হয়, ঠিক আছে। দেখো দেখে নাও, ঠিক আছে। এনার্জি কারেন্সি বলা হয় কেন? এখান থেকে কিন্তু শক্তি উৎপন্ন হয়। এই যে আমরা খেলাধুলা করি, ছুটে বেড়াই, পড়াশোনা করি, পড়তে যাই, ক্লাস দেখি, এর জন্য কি একটা এনার্জি দরকার। তো এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছি? ওই যে আমরা প্রথমে কি করছি, খাদ্য গ্রহণ। চলো প্রসেসটাও তাহলে আমরা লিখে নিই। আমরা আগের দিন যে প্রসেসটা পড়েছিলাম, একটা স্লাইড নিয়ে নিই, ঠিক আছে। তো কি ফার্স্টে হয়ে যাবে খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, ওকে। খাদ্য গ্রহণ করার পর কি হবে? খাদ্য গ্রহণ যাবে কোথায়? খাদ্যটা হচ্ছে যাবে আমাদের পাকস্থলীতে, পাকস্থলী, এবং সেই খাদ্যটা হচ্ছে ছড়িয়ে যাবে বিভিন্ন কোষে, ঠিক আছে। গেল, এটা একটা প্রসেস। আরেকটা কি, আমাদের যে শ্বাস নিচ্ছি সেটা শ্বাসবায়ুটা, যে শ্বাসবায়ুটা, এই শ্বাসবায়ুটা মানে অক্সিজেন যুক্ত যে বায়ুটা, সেটা চলে যাবে আমাদের ট্র্যাকিয়াতে, তাই তো। ট্র্যাকিয়া, তার আগেও কি কি আছে? ফ্যারিংস আছে, ল্যারিংস আছে, ট্র্যাকিয়া দিয়ে চলে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে চলে যাবে বিভিন্ন কোষে, তাই তো। এই যে একটা কোষ আছে, ঠিক আছে, এই যে একটা নিউক্লিয়াস, তার এখানে কি সব হচ্ছে ফুড ম্যাটেরিয়াল, এবং যে ওটুটা আছে সেটাও এই কোষের মধ্যে চলে গেল। তো কি অক্সিজেনের উপস্থিতি হতে পারে, অথবা নাও থাকতে পারে, ঠিক আছে। অক্সিজেনের অনুপস্থিতিতেও কি হবে? এই যে খাদ্য বস্তুগুলো আছে, এই যে খাদ্য বস্তুগুলো আছে, এর অক্সিডেশন হবে, হয় পুরোটাই অক্সিডেশন হয়ে যাবে, কতটা হবে না। তার ফলে কি হবে? এটিপি উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন, বা হচ্ছে কি কোষীয় শ্বসন। ক্লিয়ার? বোঝা গেল? একদম ক্লিয়ার, বলে ফেলো চটপট চটপট। নেক্সট কি, আমরা আগের দিন অঙ্গীয় শ্বসন করেছিলাম, আর আজকে এখন বুঝে গেলাম কোষীয় শ্বসন কি, ঠিক আছে। চলো এদের পার্থক্যটা দেখিনি তাহলে কি। তো পার্থক্যের বিষয় হচ্ছে অঙ্গীয় শ্বসন এবং কোষীয় শ্বসন, ওকে। ফার্স্টে হচ্ছে প্রকৃতি কেমন, প্রকৃতিটা কেমন। অঙ্গীয় শ্বসন একটি যান্ত্রিক প্রক্রিয়া, আর এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক কেন বলছে অঙ্গীয় শ্বসন? কারণ ওর মধ্যে কি কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে? আমি এই যে ব্রিদিং করছি, আমার শ্বাসবায়ুটা ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কিওস, ব্রঙ্কিওলাই, তারপরে ফুসফুস, এইভাবে এখানে যাচ্ছে, এর মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন আছে না। এটা একটা মেকানিক্যাল প্রসেস, কারণ আমি নিচ্ছি শ্বাস, আবার ছেড়ে দিচ্ছি, তো এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু কোষীয় শ্বসনে কি হয়? ওদের মধ্যে বিভিন্ন পরিমাণ রিয়াকশনের ফলে কি হচ্ছে, তোমার এটিপি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এটিপি উৎপন্ন হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড, এই রিয়াকশন গুলো আমরা পরবর্তীতে পড়বো, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। ক্লিয়ার? শক্তি উৎপাদন, ওকে। অঙ্গীয় শ্বসনে কোনো শক্তি উৎপাদন হয় না। এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এতে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না। কিন্তু কোষীয় শ্বসনে কিন্তু শক্তি উৎপন্ন হয়। কোষীয় শ্বসনের ভাগগুলো আমরা এরপরে পড়বো, দেখবো এক একটা ভাগে কিন্তু এক এক রকম করে শক্তি উৎপন্ন হয়। কিন্তু এটিপি শক্তি মানে এখানে হচ্ছে এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে। বহিঃশ্বসনের দুটি পর্যায় হয়, ইনহেল এন্ড এক্সহেল, ওকে। আর অন্তঃশ্বসনের হচ্ছে চারটি পর্যায় থাকে। এই পর্যায়গুলো কিন্তু পরে পড়বো, আমি এখনই বলবো না, ঠিক আছে। আর ক্রিয়াস্থল হচ্ছে অঙ্গীয় শ্বসন বহিঃকোষীয় প্রক্রিয়া, কোষীয়র বাইরে হয়, তাই তো। একটা কি লিউমেনের মধ্যে হয়, এই যে আমাদের যে শ্বাস বায়ু, ঠিক আছে, মানে সরি ট্রাকিয়াটা, এটা একটা পাইপের মতো স্ট্রাকচার, সবকিছু এই যে পাইপের মতো একটা হলো স্ট্রাকচার, এদেরকে বলা হয় লুমেন, ঠিক আছে, বা
লুমেন। তো লুমেনের মধ্যে হয়, তো সেটা হচ্ছে কোষের বাইরে, তাই হচ্ছে অঙ্গীয় শোষণ হচ্ছে একটা বহিঃকোষীয় প্রক্রিয়া। কোষীয় শ্বসন কি, অন্তঃকোষীয় প্রক্রিয়াটা তো বোঝাই যাচ্ছে যে কোষের ভেতরে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কি শ্বসন বস্তুর জারণ ঘটে না, এখানে ঘটে। উৎসেচকের কোনো ভূমিকা নেই, উৎসেচকের গুরুত্বপূর্ণ আছে, ভূমিকা আছে। তো কি একটা কেমিক্যাল রিয়াকশন যদি তাড়াতাড়ি ঘটাতে চাই, তাহলে তো একটা ক্যাটালাইজ হিসেবে উৎসেচক তো আমার লাগবেই, তাই তো? উৎসেচক ছাড়া তো ওই কাজটা হবেই না। ঠিক আছে, তো কিন্তু ব্রিদিং এর জন্য কি কোনো উৎসেচক লাগছে শ্বসন কার্য চালানোর জন্য? না, লাগছে না, তাই উৎসেচকের কোনো ভূমিকা নেই। আর এদিকে শ্বসন বস্তুর জারণ কি ঘটে? শ্বসন বস্তুর জারণ ঘটে না। ঠিক আছে, অঙ্গীয় শ্বসনে কোনো অক্সিডেশন কোনো কিছু হয় না, কোষীয় শ্বসনে হয়। নেক্সট কি, আমরা চলে যাই। তার মানে কি শ্বসন বস্তু এখানে বলেছি, তাহলে শ্বসন বস্তু ব্যাপারটা একটু জেনে নিই। ঠিক আছে, শ্বসন বস্তু কিছুই না, শ্বসন বস্তুগুলো হচ্ছে খাদ্য বস্তু, এক প্রকার খাদ্য বস্তু যার জারণে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, শ্বসন বস্তু হচ্ছে কি এমন কোন খাদ্য বস্তু যার জারণে কিন্তু শক্তি বা এটিপি উৎপন্ন হয়। এক্সাম্পল হিসেবে বলতে পারি শর্করা বা কার্বোহাইড্রেট, আর কি হতে পারে প্রোটিন, তারপর কি হতে পারে ফ্যাট বা লিপিড। এই ধরনের খাদ্যবস্তু মেইনলি প্রোটিন জারণে শক্তি উৎপন্ন হয়। ক্লিয়ার? শ্বসন বস্তু বোঝা গেল। তার মানে কি অঙ্গীয় শ্বসনে কি শ্বসন বস্তু জারণ ঘটে না, মানে খাদ্যর জারণ ঘটে না। আর কি কোষীয় শ্বসনে কিন্তু যে খাদ্য বস্তুগুলো থাকে মেইনলি শর্করা, প্রোটিন এবং ফ্যাট, এগুলোর কিন্তু জারণের ফলে খাদ্য বস্তুর মানে শক্তি উৎপন্ন হয়। ক্লিয়ার? শ্বসনের স্থান, শ্বসন হচ্ছে প্রতিটি আবার ভুল লিখলাম, প্রতিটি সজীব কোষে, সেটা উদ্ভিদ কোষ হতে পারে অথবা প্রাণী কোষ হতে পারে। উদ্ভিদ বা প্রাণী অথবা যে কোনো প্রোক্যারিওটিক মানে যারা নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে, প্রত্যেকটি সজীব কোষেই কিন্তু শ্বসন হতে পারে। ক্লিয়ার? তাহলে কোষীয় শ্বসনের আমরা প্রাইমারি স্ট্রাকচার বুঝে গেলাম, যে সংজ্ঞা কাকে বলে, শ্বসনের স্থান প্রতিটি সজীব কোষে, শ্বসন বস্তু হচ্ছে যার জারণের ফলে শক্তি উৎপন্ন হয়, মেইনলি শর্করা, প্রোটিন, ফ্যাট। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই। নেক্সট বলছে কোষীয় শ্বসনের জন্য অক্সিজেনের উৎস। এবার আমরা শ্বসনের ডেফিনেশনেই পড়ে ফেলেছি যে কি একটা শ্বসনের জন্য অক্সিজেন লাগে, অথবা কারোর ক্ষেত্রে নাও লাগতে পারে। এই যে অক্সিজেনটা শ্বসনের জন্য, শ্বসন কার্য চালানোর জন্য যে অক্সিজেনটা দরকার, সেই অক্সিজেনটা মেইনলি কোথা থেকে আসে? আশেপাশে বায়ুমণ্ডলের অক্সিজেন যেটা আছে সেটা কি অ্যাটমসফিয়ারিক অক্সিজেন। তাহলে কি এটিএম বা অ্যাটমসফিয়ারিক অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা নিয়েই হচ্ছে প্রাণীরা শ্বসন কার্য চালায়। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে স্থলজ জীব কি করে? ব্যাপন প্রক্রিয়ায় কি করে? বায়ুর অক্সিজেন গ্রহণ করে। ওকে, ব্যাপন প্রক্রিয়ায় আমি সরে গেলাম। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে বায়ুর অক্সিজেন গ্রহণ করে। ক্লিয়ার? এবার কি জলজ জীব কি? ওদের কি ওরাও সেম ভাবে কি করে? ব্যাপন প্রক্রিয়ায় ব্যাপনের মাধ্যমে কি জলে দ্রবীভূত যেসব অক্সিজেন আছে সেই অক্সিজেন গুলো নিয়ে শ্বসন কার্য চালায়। ওকে, কি স্থলজ জীবরা যে বায়ুমণ্ডলে নিয়ে রয়েছে অক্সিজেন, সেগুলো ব্যাপন প্রক্রিয়ায় যে আমরা আগের দিন পড়েছিলাম সেভাবে হচ্ছে
শ্বসন কার্য চালায়, আর জলজ জীব কি জলে যে দ্রবীভূত অক্সিজেন গুলো আছে সেগুলোকে ব্যাপন প্রক্রিয়ায় সংগ্রহ মানে না ওকে। নেক্সট এটা গেল কোষীয় শ্বসন। নেক্সট হচ্ছে দহন। কি দহন কথাটা তোমরা বুঝেই থাকবে যে কয়লার দহন হচ্ছে, কাঠের দহন হচ্ছে। দহন মিন্স মানে ইজি ভাবে পোড়া, ওকে, পুড়িয়ে ফেলা হচ্ছে দহন। ঠিক আছে, চলো দেখি পড়ি। যে আমি একটু সরে যাই, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? আমি বলছি তারপর সরে যাচ্ছি, যে একটু দেখে নাও, আমি সরে গেলাম, ঠিক আছে। যে অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় প্রকৃতিতে কোনো বস্তু বায়বীয় অক্সিজেনের সাহায্যে অনিয়ন্ত্রিত দ্রুত জারণের দ্বারা তাপ ও আলোক শক্তির দ্রুত মুক্তি ঘটায় তাকে দহন বা কম্বাসন বলে। কি বলেছে? একটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন কি ছিল? শ্বসন ছিল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। দহন কি? দহন হচ্ছে একটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া, মানে অজীবজ কোনো বস্তুতে হচ্ছে এই দহন প্রক্রিয়াটা দেখা যায়, ঠিক আছে। এর জন্য কি দরকার হয়? উচ্চ তাপমাত্রা, একদম হাই টেম্পারেচার দরকার হয়, ঠিক আছে। বায়বীয় অক্সিজেনের সাহায্যে, মানে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন ওর দরকারি। শ্বসনের ক্ষেত্রে কি ছিল? শ্বসনের ক্ষেত্রে ছিল যে অক্সিজেন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, ঠিক আছে। এবার কি দহনের ক্ষেত্রে কি অক্সিজেন লাগবেই। তুমি যখন পোড়াতে যাবে কোনো জিনিস, তখন অক্সিজেন কি করে? আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি আগুনকে জ্বলতে সাহায্য করে। সেম ভাবে অক্সিজেন হচ্ছে দহনের জন্য একদম লাগবেই লাগবে। ক্লিয়ার? এবং অনিয়ন্ত্রিত এবং দ্রুত জারণ হয়, একদম নিয়ন্ত্রিত না, দ্রুত জারণের দ্বারা তাপ ও আলোক শক্তি হয়, ঠিক আছে। তো কি হয়? যে দ্রুত জারণ হয়ে যায়, দ্রুত অক্সিডেশন হয়ে যায় শ্বসন বস্তু মানে দহন বস্তু, ঠিক আছে। এবং তাপ, শ্বসনে কি ছিল? শুধুমাত্র তাপ শক্তি উৎপন্ন হচ্ছিল, এটিপি উৎপন্ন হচ্ছিল। কিন্তু দহনের ক্ষেত্রে কি হয়? তাপ এবং আলো দুটোই কিন্তু দু রকমের শক্তি কিন্তু উৎপত্তি হয়, ঠিক আছে। একেই বলা হয় দহন বা কম্বাসন, ঠিক আছে। পরীক্ষার সময় কিন্তু শ্বসন এবং দহনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় প্রশ্ন আসে। চলো নেক্সট। নেক্সট কি বলেছে? শ্বসনের প্রকারভেদ। তো যদি আগে আমরা বলি, যদি আমি কোষীয় শ্বসনের ক্ষেত্রে শ্বসন এবং দহনের পার্থক্য বলি, 1 নম্বর পার্থক্য কি? শ্বসন হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা হচ্ছে অজৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। এখানে অক্সিজেন একদম নেসেসারি, লাগবেই। আর শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন লাগতেও পারে, নাও লাগতে পারে। আর কি? দহনে আলোক শক্তি হয় আর তাপ শক্তি হয়, আর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে শুধুমাত্র তাপ শক্তি হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে। তিনটে তো আমি পেয়েই গেলাম। চলো নেক্সট আমরা যে কোষীয় শ্বসনের, অ্যাকচুয়ালি এটা কোষীয় শ্বসনের প্রকারভেদ করবো। শ্বসনের প্রকারভেদ হচ্ছে টাইপস অফ রেসপিরেশন। তো কি বলা যায়? অক্সিজেনের প্রয়োজনীয়তা, মানে অক্সিজেন দরকার না দরকার নেই, প্রয়োজনীয়তা, ঠিক আছে। অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসনকে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যদি অক্সিজেন দরকার হয় তাকে বলবো সবাত শ্বসন, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ভুল করে বলে ফেলেছি, ভুল করে ভালোই করেছি। শোষণ, অনেকে শ্বসনকে কিন্তু শোষণ বলে, শোষণ কিন্তু না, ঠিক আছে। শোষণ মানে অ্যাবজর্পশন, ওটা কিন্তু আলাদা জিনিস, কোনো জিনিসকে শোষণ করে নিল। আর শ্বসন, শ্বসন মানে রেসপিরেশন, দুটো কিন্তু আলাদা উচ্চারণ, আলাদা টার্ম, ওকে। সবাত শ্বসন, আরেকটা হচ্ছে যেখানে অক্সিজেনের কোনো দরকার নেই, ওটাকে বলা হয় অবাত শ্বসন, ওকে। সবাত এবং অবাত শ্বসন, ক্লিয়ার? চলো এবার তাহলে ভাগগুলো দেখে নি, কি কি ব্যাপার হতে থাকে শ্বসনের ক্ষেত্রে। চলো
তো কি ফার্স্টে বলছে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক। ওকে, কি এখানে কি শ্বসন বস্তু জারণের জন্য অক্সিজেন দরকারই দরকার হবে, কারণ অক্সিজেনের অনুপস্থিতিতে সবাত শ্বসন কখনোই হতে পারে না। ঠিক আছে, সবাত শ্বসন কখনোই হতে পারে না, তো এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় সবাত শ্বসন। তো পড়ে নিই কি বলেছে আমাদের ডেফিনেশন, যে শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, তারপরে একই রকম জীবকোষে শ্বসন বস্তু সম্পূর্ণ রকমে জারিত হয়, একদম আংশিক না, একদম সম্পূর্ণ পুরোপুরি অক্সিডাইজড হয়ে যায়, হয়ে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন করে এবং খাদ্য আবদ্ধ শক্তি এটিপি যৌগ রূপে অথবা তাপ শক্তি হিসাবে সম্পূর্ণ মুক্ত হয়, তাকে সবাত শ্বসন বলে। ঠিক আছে, তো কি বলেছে সবাত শ্বসনে, যে অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন থাকতেই হবে, যেহেতু সবাত, ঠিক আছে, বাত মানে এখানে বলছে বাতাস বা বায়ু মানে অক্সিজেন, স মানে প্রয়োজনীয়, ঠিক আছে, যেমন স্বভোজী, নিজে নিজেই যারা খাদ্য তৈরি করতে পারে, স্ববায়ু মানে অক্সিজেন প্রয়োজনীয়, ঠিক আছে, সবাত শ্বসন। এখানে খাদ্য বস্তুর পুরোপুরি জারিত হয়ে যায়। শ্বসনের ডেফিনেশনে কি ছিল, হয় খাদ্য বস্তু সম্পূর্ণ জারিত হবে অথবা অসম্পূর্ণ জারিত হবে। ঠিক আছে, তো এখানে বলেছে যে খাদ্য বস্তু একদম সম্পূর্ণরূপে জারিত হয়ে যায় এবং কি উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করে, H2O ও জল উৎপন্ন করে, আর তাপ এটিপি উৎপন্ন হয়, এটিপি তাপ শক্তি রূপে উৎপন্ন হয়, একে বলা হয় সবাত শ্বসন। ঠিক আছে, সবাত শ্বসনের আমরা চারটে পর্যায় কিন্তু দেখতে পারি, চারটি পর্যায়। ওকে, ফার্স্ট হচ্ছে তোমরা জানোই টার্মটা, সেটা হচ্ছে শুনে থাকবে, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এক নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, দু নম্বর হচ্ছে পাইরুভেটেরজারণ। ওকে, তিন নম্বর হচ্ছে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র বা ক্রেবের চক্র। ওকে, আর চার নম্বর বলছে প্রান্তীয় শ্বসন, প্রান্তীয় শ্বসন। ওকে, প্রান্তীয় শ্বসন। ঠিক আছে, ক্লিয়ার? তো কি বললাম যে সবাত শ্বসনের চারটে পর্যায়ে থাকে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, পাইরুভেটের জারণ এবং প্রান্তীয় শ্বসন। নেক্সট আমরা এখানে আর করি না, পরবর্তী পেজে নিয়ে যাই। কোথায় গেল? ঠিক আছে, এইটা তো এখানে সমীকরণ বলেছে। নেক্সট কি বলেছে, শ্বসনের রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি বলতে পারি শ্বসনের? সবাত শ্বসনের সমীকরণ। তো কি প্রথমে খাদ্য বস্তু মানে শর্করা, আমি বলেছিলাম শ্বসন বস্তু, তাহলে কি হবে গ্লুকোজ, C6H12O6, এটা কি গ্লুকোজ, এর নাম কি গ্লুকোজ, কি C6H12O6। এটা কি বিভিন্ন উৎসেচক, বিভিন্ন উৎসেচকের দ্বারা জারিত হবে, এটা কি অক্সিডেশন হবে, কি অক্সিজেনের উপস্থিতিতে, O2 উপস্থিতিতে বিভিন্ন উৎসেচকের দ্বারা গ্লুকোজ জারিত হয়ে কি হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু জল গঠন করবে। কার্বন ডাই অক্সাইড এভাবে অ্যারো চিহ্ন দেওয়া হয়, যেহেতু গ্যাস তাই উপরে চলে যাবে 6 অণু জল, এবং আরেকটা জিনিস উৎপন্ন করবে, সেটা হচ্ছে 386 কিলো ক্যালোরি তাপ শক্তি। ওকে,
একদম যেহেতু একদম কমপ্লিট, একদম পুরো খাদ্যবস্তু জারিত হচ্ছে, তাই সবাত শ্বসনে সবচেয়ে বেশি পরিমাণে তাপ শক্তি হয়। ঠিক আছে, এক অণু, এটা হচ্ছে এক অণু গ্লুকোজের জারণে তাহলে কি হচ্ছে 386 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে আমি লিখতে পারি এখানে এক অণু গ্লুকোজের জারণে 686 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ওকে, এক অণু গ্লুকোজের জারণে 386 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার, বোঝা গেল? এক অণু গ্লুকোজ থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর প্লাস যে 6 অণু জল আর 686 কিলো ক্যালোরি তাপ কিন্তু উৎপন্ন হয়। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু পরীক্ষায় একদম পুরো নম্বর পাওয়ার জন্য তোমাকে কিন্তু রিঅ্যাকশন দিয়েই লিখতে হবে, তাহলে টিচার কোনো নাম্বার তোমার কাটবে না, একদম পুরো নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, চলো তারপর কি আমাদের রাসায়নিক সমীকরণ ডান। এবার কি সবাত শ্বসনের স্থান। সবাত শ্বসন আমরা দেখেছি 4টি পর্যায়ে ঘটে, পুরো একদম 4টি। এবার 4টি শ্বসনের যে পর্যায়গুলো আছে এটা হচ্ছে 4 রকম জায়গায় ঘটে, সরি 3 রকম জায়গায় ঘটে। ঠিক আছে, চলো দেখে নি। এবার কি সমীকরণ তো হয়ে গেল, এবার কি স্থান। প্রথমে কি 1 নম্বর ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস এটা কোথায় ঘটে? এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে ঘটে। সাইটোপ্লাজম, আমরা জানি সাইটোপ্লাজম কাকে বলে, প্লাজম। এটা যদি একটা সেল হয়, এটা নিউক্লিয়াস, এখানে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এখানে আরো অন্যান্য অর্গানেলস গুলো আছে, এই যে ধাত্রটা এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। নেক্সট হচ্ছে কি পাইরুভেটের জারণ, পাইরুভেটের জারণ। ও আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন কোথায় ঘটে? এটা ঘটে মাইটোকন্ড্রিয়া, আমরা চিনি তো পাওয়ার অফ হাউস, এটিপি উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয় এটা পরে জানবো। মাইটোকন্ড্রিয়ার ঘটে হচ্ছে অন্তঃপর্দায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া যদি আমি এখানে আঁকি, আমি আঁকি আগে তারপর সরে যাচ্ছি। এই যে একটা মাইটোকন্ড্রিয়া, ওর যে এরকম 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 খাঁজগুলো আছে, এগুলোকে কি বলা হয়? ক্রিস্টি। এটা হচ্ছে বহি, আর এটা হচ্ছে অন্ত। যে অন্তঃপর্দায় আছে সেখানে কিন্তু তোমার পাইরুভেটের জারণ এবং প্রান্তীয় শ্বসন ঘটছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমার কি 3 নম্বর, সেটা হচ্ছে কি বাদ গেল? ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র। সেটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া ধাত্রে। ওকে, ধাত্র মানে এই যে অন্তঃপর্দার বেষ্টিত এই যে এই জায়গাটা আছে, যেখানে আমি ডট 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 স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্র। এখানে হচ্ছে ক্রেবস চক্র ঘটে। ঠিক আছে, তো সবাত শ্বসনের স্থানগুলো বোঝা গেল। তো সবাত শ্বসনের কি আমরা ফার্স্টে পড়লাম ডেফিনেশন, 4টি পর্যায়, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, পাইরুভেটের জারণ, প্রান্তীয় শ্বসন। রাসায়নিক সমীকরণ পড়ে ফেলেছি। রাসায়নিক সমীকরণ পড়ার ফলে
পরে আমরা কি পড়েছি যে স্থান, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, সাইটোপ্লাজমে। পাইরুভেটের জারণ এবং প্রান্তীয় শ্বসন ঘটে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, ওকে। আর হচ্ছে ক্রেবস চক্র হয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে আগে এটা ওকে। নেক্সট হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনে কি অক্সিজেন লেগেছে, এবার কি অক্সিজেন লাগবে না, অবাত মানে অক্সিজেন নেই, অ মানে নাই। অ্যানারোবিক রেসপিরেশন মানে যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্যবস্তুর আংশিক জারণ হয় এবং অল্প কিছু আংশিক শক্তির মুক্তি হয়, আংশিক হচ্ছে এটিপি উৎপন্ন হয়, সবই আংশিক আংশিক, সেটাকে বলা হবে অবাত শ্বসন। ক্লিয়ার, বোঝা গেল? চলো দেখি আমরা ডেফিনেশন পড়ি। যে শ্বসনে মুক্ত অক্সিজেন ছাড়া, তাহলে কি হাইলাইট করব আমরা, মুক্ত অক্সিজেন ছাড়া কাদের কাদের মধ্যে দেখা যায়, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এইসব প্রাণীদের মধ্যে দেখা যায়, ওকে। আর কি ইউক্যারিওটিক জীবকোষেও কিন্তু দেখা যায়। আর কি শ্বসন বস্তুর কি আংশিক জারণে খাদ্য শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন বলে। অবাত শ্বসনে কি ছিল পার্থক্য যদি আমি করি, যে সবাত শ্বসনে অক্সিজেন লাগতোই, আর অবাত শ্বসনে কি অক্সিজেন লাগবে না, অনুপস্থিতিতেই হয়ে যাবে। সবাত শ্বসন সবসময় হায়ার অর্গানিজমে হয়, ঠিক আছে, উদ্ভিদ, প্রাণী, এইসব অর্গানিজমে হয়। আর কি অবাত শ্বসন হচ্ছে সব নিম্ন প্রাণীদের, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিওটিক সেলে কিন্তু হয়, ওকে। আর কি সবাত শ্বসনে খাদ্যবস্তুর বা শ্বসন বস্তুর পুরোপুরি সম্পূর্ণ জারণ ঘটে যায়, এবং অবাত শ্বসনে কি হয় শ্বসন বস্তুর আংশিক মানে ইনকমপ্লিট অক্সিডেশন হয়ে যায়, ঠিক আছে, একে বলা হয় অবাত শ্বসন। ঠিক আছে, অবাত শ্বসনকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, কি ভাগে, দু ভাগে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে অজৈব যৌগ নির্ভর অবাত শোষণ, অ্যানারোবিক রেসপিরেশন, the basis of inorganic compound। ঠিক আছে, আমরা জানি শ্বসনের জন্য সবসময় অর্গানিক কম্পাউন্ড লাগে, তো এখানে শ্বসনটা হয়ে যাবে অজৈব যৌগ দ্বারা। কিভাবে, তাহলে আমি দেখি আগে আগে আমরা কি বলতে পারি, যে শ্বসন প্রক্রিয়ায়, যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু অজৈব যৌগ দ্বারা আংশিকভাবে, ওকে, পুরোপুরি নয়, কারণ অবাত শ্বসনে কি হয় আংশিকভাবে জারিত হয়ে কি হয় অজৈব যৌগ তথা কি হয় মিথেন অথবা নাইট্রাইট, ওকে, মিথেন অথবা নাইট্রাইট গঠন করে, ঠিক আছে, তাকে হচ্ছে অজৈব যৌগ নির্ভর অবাত শোষণ বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? দেখো কি বলেছি, শ্বসন বস্তুর অজৈব যৌগ দ্বারা, ঠিক আছে, অজৈব যৌগ দ্বারা কি হবে আংশিক জারণ হবে, কি হবে আংশিক জারণ হয়ে কি হবে অজৈব যৌগ উৎপন্ন করবে, যেমন মিথেন অথবা নাইট্রেট অথবা আরো অজৈব যেসব যৌগগুলো আছে সেগুলো গঠন করবে, তাকে বলবো হচ্ছে অজৈব যৌগ নির্ভর অবাত শ্বসন। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার রাসায়নিক সমীকরণটা দেখে নি। রাসায়নিক সমীকরণে কি হবে, সর্বদা কি হবে C6H12O6, তাই তো, গ্লুকোজ, এখানে করি যে C6H12
O6 ওকে। গ্লুকোজ এটা একটা শ্বসন বস্তু, ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য বস্তু বা শ্বসন বস্তু। এর সাথে একটা অজৈব যৌগ থাকবে, সেটা কি নিতে পারি? 12 অণু নাইট্রাইট NO3, এটাকে বলবো নাইট্রেট, ওকে, নাইট্রেট, ওকে। NO3 মাইনাস হচ্ছে নাইট্রেট, এটা কি একটা অজৈব যৌগ, ঠিক আছে। এই অজৈব যৌগ দ্বারা আমি গ্লুকোজকে জারণ করাবো। এর ফলে কি উৎপন্ন হবে? এর ফলে উৎপন্ন হবে হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু জল প্লাস 12 অণু নাইট্রাইট উৎপন্ন হবে। 12 অণু নাইট্রাইট উৎপন্ন হবে এবং তার সাথে 50 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে। 50 কিলো ক্যালোরি তাপ। চলো আমি সরে গেলাম, একটু দেখে নাও, ওকে, আমি সরে গেলাম, দেখে নাও কি হবে। গ্লুকোজ আছে, গ্লুকোজের সাথে একটা অজৈব যৌগ আমি কি নিয়েছি? নাইট্রেট নিয়েছি। এই নাইট্রেট একটা অজৈব যৌগ দ্বারা আমি গ্লুকোজকে জারিত করব। জারিত করার পরে আমি কি পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, জল তো পাচ্ছি, তার সাথে একটা অজৈব যৌগ হিসাবে নাইট্রাইট পাচ্ছি, নাইট্রাইট কম্পাউন্ড পাচ্ছি এবং তার সাথে আংশিক জারণ যেহেতু গ্লুকোজের হয়েছিল, তাই আমরা শুধুমাত্র 50 কিলো ক্যালোরি তাপ শক্তি পাচ্ছি, এর বেশি কিন্তু তাপ শক্তি পাচ্ছি না। তো এইটা গেল অবাধ শ্বসনের একটা ভাগ, যাকে বলা হয় অজৈব যৌগ নির্ভর অবাধ শ্বসন। ক্লিয়ার? বোঝা গেল? একদম পুরো ঝাঁকানাকা অবস্থায় বোঝা গেল, তাই তো? নেক্সট হচ্ছে কি, অবাধ শ্বসনের এই যে ভাগটা অজৈব যৌগ নির্ভর ভাগ, সেটা কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় হচ্ছে প্যারাকক্কাস ডিনাইট্রিফিকাস, মিথানোব্যাকটেরিয়া মানে যেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়, সকল ব্যাকটেরিয়া কোষের সাইটোসলে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রটি ঘটে। তবে পাইরুভেট, এটা হবে পাইরুভেট, ওকে, পাইরুভেটের জারণ এক প্রান্তীয় শ্বসন প্লাজমা পর্দার অন্তঃগাত্রে সংঘটিত হয়। তো এই সব জায়গাগুলাই কি হয়? আমাদের অজৈব যৌগ নির্ভর অবাধ শোষণ কিন্তু হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? একদম। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্স আছেই ডাউট ক্লিয়ারিং এর জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, সন্ধান বা ফার্মেন্টেশন। তোমরা এই কথাটা জেনেই থাকবে যে ফার্মেন্টেশন হয়, ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ার অ্যালকোহল জাতীয় মানে যেগুলো আমরা খাই, মানে ওয়াইন খাই, তারপরে আরো যেগুলা বড়রা খায় আর কি, বিয়ার খায়, আরো কি খায়, আরো কি শ্যাম্পেন ট্যাম্পেন আছে, ওইসব অ্যালকোহল জাতীয় পদার্থগুলো, ওগুলো কি বিভিন্ন ফ্রুট জুস বা বিভিন্ন চাল বা বার্লি অথবা এই সমস্ত জিনিসটিও ফার্মেন্টেশন করা হয়। ফার্মেন্টেশন করার পরে ওই কার্বোহাইড্রেট জাতীয় জিনিসটা কি হয়? অ্যালকোহলে উৎপন্ন করে, ঠিক আছে, অ্যালকোহল উৎপন্ন করে। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে সন্ধান, ঠিক আছে, বা ফার্মেন্টেশন, এটা আমরা জানি, ওকে। তো সন্ধানের আমি ডেফিনেশন কি লিখতে পারি? এটাও একটা জৈব রাসায়নিক প্রসেস, যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তুর আংশিক জারণ ঘটে, ওকে। তো কি, যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তুর আংশিক জারণের ফলে এটিপি উৎপন্ন হয় আংশিকভাবে এবং কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়, তো তাকে বলা হয় সন্ধান বা ফার্মেন্টেশন। সন্ধানের একটা ভাগ হচ্ছে ইথাইল সন্ধান বা কোহল সন্ধান, ঠিক আছে।
কোহল সন্ধান বা ইথাইল সন্ধান, যেখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, আমি যে একটু আগেই বললাম যে আমরা যেসব অ্যালকোহল জাতীয় যেসব ড্রিঙ্কস খাই, আমরা তো খাই না, আমরা তো এখন অনেক ছোট, আমরা আন্ডার এজ, আমরা খাবো না। ওকে, তো কি বড়রা খাবে, বড়দের খাওয়ার জিনিস যেগুলো হয়, তো হচ্ছে সেই অ্যালকোহল গুলো হচ্ছে সন্ধান প্রক্রিয়া তৈরি হয়। তো ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় হচ্ছে কোহল সন্ধানের মাধ্যমে। তো কি হয় চলো দেখে নি। ইথাইল অ্যালকোহলে কি হয়, যে সন্ধান পদ্ধতিতে ইস্ট জাতীয় ছত্রাক কোষে, কি মনে রাখতে হবে, ইস্ট জাতীয় ছত্রাকের কোষে উৎসেচক নিয়ন্ত্রিত গ্লুকোজ, এটা গ্লুকোজ, ওকে, অসম্পূর্ণ জারণের ফলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় এবং CO2 উৎপন্ন হয়। এটা অ্যাকচুয়ালি আমি একটু বড় করে দিই, CO2, ওকে, এটা হচ্ছে CO2 উৎপন্ন হয়, তাকে ইথাইল সন্ধান বা কোহল সন্ধান বলা হয়। ঠিক আছে, তো কি বললাম যে ইথাইল সন্ধান বা কোহল সন্ধান কাকে বলে, ইস্ট জাতীয় যেসব ছত্রাক কোষে হয়। ইথাইল সন্ধান কোথায় হয়, ইস্ট, তার মানে ইথাইল অ্যালকোহল বানানোর জন্য আমাকে ইস্ট দিতে হবে, তাই তো। ইস্ট জাতীয় ছত্রাকের কোষে একটা উৎসেচক আছে, উৎসেচকটা হচ্ছে জাইমেজ, ওকে। এই উৎসেচকের প্রভাবে কি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হচ্ছে এবং ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাকে ইথাইল সন্ধান বা কোহল সন্ধান বলা হয়। তাকে কি বলা হয়, ইথাইল সন্ধান বা কোহল সন্ধান বলা হয়। চলো আমরা এবার দেখে নিই সমীকরণটা, দেখে নিই। ঠিক আছে, সমীকরণে কি হয় ইথাইল সন্ধানের ক্ষেত্রে, আমরা জানি যে কি হলো, ফার্স্টে কি হবে, গ্লুকোজ, তাই তো, C6H12O6, C6H12O6, ওকে। C6H12 হচ্ছে আমি ফার্মেন্টেশন করব, ফার্মেন্টেশন করার পরে কি হবে, এটা ইস্টের শরীরে বিভিন্ন জাইমেজ উৎসেচকের দ্বারা ও কি হয়ে যাবে, অক্সিডেশন হবে, ওর জারিত হয়ে কি উৎপন্ন করবে, C2H5OH, মানে ইথাইল অ্যালকোহল। আমি যদি এটা স্ট্রাকচার আঁকি, তাহলে কি দুটো কার্বন এভাবে আছে, একটা হাতে ওর OH যুক্ত করে রেখেছে। ঠিক আছে, হয়ে গেল। এবার কি তিনটে হাইড্রোজেন ওকে দিতে হবে, সরি C2H5, এটা ওকে, 5টা হাইড্রোজেন দিতে হবে। তাহলে কি এই কার্বনের দুটো হাত ফাঁকা আছে, ওকে আমি দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের কি 3টে হাত ফাঁকা আছে, ওকে আমি 3টে হাত দিয়ে দিলাম। তো কি হয়ে গেল, C2H5OH, এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ওকে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, কয় অণু, 2 অণু, ওকে, 2 অণু ইথাইল অ্যালকোহল এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়, 25 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার, তাহলে সন্ধানে কি হলো, অক্সিজেনের উপস্থিতিতে ইথাইল সন্ধান বা কোহল সন্ধানে কি হবে, হচ্ছে গ্লুকোজ থেকে জাইমেজ উৎসেচকের মাধ্যমে ইস্টের দেহে কি হয়, C2H5OH, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড এবং 25 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপত্তি লাভ করে। ওকে, ক্লিয়ার, একদম সন্ধান ক্লিয়ার। কোনো যদি রিয়াকশন বুঝতে অসুবিধা হয় বা কিছু অসুবিধা হয়, তাহলে আমাকে রিয়াকশন কমেন্ট করো, ম্যাম রিয়াকশন বুঝিনি, বা কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলো, কোনো জায়গায় দেখতে পাচ্ছ না তাহলে আমাকে অবশ্যই জানাও। ওকে, নেক্সট একটা সন্ধানের স্থান হতে হবে। ঠিক আছে, তো সন্ধানের স্থানগুলো আমরা দেখে নিই। সন্ধানের স্থানে কি বলেছে, ইস্ট কোথায় হয়, ইস্ট আমরা জানি স্যাকারোমাইসিস সেরিভেসি, যার সায়েন্টিফিক নেম
ওটা কি একটা এককোষী ছত্রাক যেটা পাউরুটি তৈরিতে সাহায্য করে, তাই তো? তুমি যদি ময়দার তালের মধ্যে ইস্ট মিশিয়ে দাও দেখবে কিছুক্ষণ পরে ফুলে যাবে, ঠিক আছে? তো ওটা পাউরুটি তৈরিতে সাহায্য করে। তো কি ইস্ট এককোষী ছত্রাক হচ্ছে ইথাইল সন্ধান বা কোহল সন্ধানে ব্যবহৃত হয়, ঠিক আছে? ইস্ট থেকে ইথাইল অ্যালকোহল বা কোহল মানে কোহল সন্ধান যেটা হয়। ব্যাকটেরিয়ার মধ্যে কি হয়? ল্যাক্টোব্যাসিলাস, ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোকক্কাসের ল্যাকটিক অ্যাসিড সন্ধান হয়, ঠিক আছে? মানে দুধ থেকে দই তৈরি। আমি এখান থেকে কি লিখতে পারি? ল্যাকটিক অ্যাসিড মানে হচ্ছে যখন আমি দুধ থেকে দই যখন করছি তখন কি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড সন্ধান হচ্ছে। ওকে, কোথায়? দুধ থেকে যখন দই তৈরি করছি তখন ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস বা ল্যাক্টোকক্কাসের মধ্যে কি ওই দুধে থাকা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডটার সন্ধান হচ্ছে। ক্লিয়ার? তো নেক্সট কি বলেছে? পরের সন্ধানটা বলেছে অতিরিক্ত পরিশ্রমে মানুষের শরীরে অক্সিজেনের অভাব ঘটলে সন্ধান দ্বারা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে পেশির ক্লান্তি, পেশির ক্লান্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পেশির ক্লান্তি। বোঝা গেল? ক্লিয়ার? যে আমরা যখন খুব বেশি পরিশ্রম করি, খুব হাঁটাচলা করি বা খুব দৌড়দৌড়ি করি তখন কি হয়? আমাদের মানুষের যে পেশি কোষগুলো, পেশি তো রয়েছে পায়ে হাতে মাসল, সেই কোষে কি হয়? অক্সিজেন গুলো অভাব হয়ে যায়, ঠিক আছে? অক্সিজেনের ডেফিসিয়েন্সি ঘটে, তখন কি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। পেশিগুলো কি করে? তাড়াতাড়ি করে ল্যাকটিক অ্যাসিড, তারপরে কি মাসেল ক্র্যাম্পস হতে থাকে, ঠিক আছে? কি হয়? আর পা এগোতে চায় না, ব্যথা করতে থাকে, লক হয়ে যায় অনেক সময়, আমার তো হয়, খুব বেশি হাঁটাচলা করলে মাসেল লক হয়ে যায়। তো কি? তো এটাকে বলা হয় কিন্তু পেশির ক্লান্তি। এটাও কিন্তু পরীক্ষার সময় 1 নম্বরের কোশ্চেন আসে, মানুষের পেশির ক্লান্তি কি বা কোন সন্ধানের ফলে হচ্ছে পেশির ক্লান্তি ঘটে বা মানুষের দেহে অতিরিক্ত O2 অভাব ঘটলে কি হয়। ওকে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? তো এটা গেল আমাদের পুরো কোষীয় শ্বসন পদ্ধতি। নেক্সট আমাদের কিছু ইম্পর্টেন্ট পার্থক্য পড়তে লাগবে, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। PVI। তো কি বলেছে? ব্যবহৃত O2 সবাত শ্বসনে মুক্ত অক্সিজেন ব্যবহৃত হয়, অবাত শ্বসনে আবদ্ধ হচ্ছে রাসায়নিকভাবে আবদ্ধ অক্সিজেন ব্যবহৃত হয়, দ্যাট ইজ মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে। মুক্ত অক্সিজেন লাগে না, মানে বাতাসে এইসব যে অক্সিজেন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সে মুক্ত অক্সিজেন কিন্তু লাগে না। ক্লিয়ার? বুঝে গেল? নেক্সট হচ্ছে কি শ্বসন বস্তু জারণ ঘটে। তো কি সবাত শ্বসনে শ্বসন বস্তু সম্পূর্ণ জারণ ঘটে, একদম কমপ্লিট জারণ ঘটে, এবং অসম্পূর্ণ জারণ ঘটে হচ্ছে অবাত শ্বসনে। এখানে কি সম্পূর্ণ জারণ ঘটে, এখানে হচ্ছে অসম্পূর্ণ জারণ ঘটে। আর মুক্ত শক্তির পরিমাণ হচ্ছে 1 গ্রাম গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি তাপ, আর এখানে হচ্ছে প্রায় 50, ঠিক আছে? এখানে হচ্ছে অবাত শ্বসনে জৈবর যে অজৈব রাসায়নিক প্রসেসটা যেটা আছে সেখানে 50, আর সন্ধানের ক্ষেত্রে 25, আর মেইনলি সবার শোষণে কিন্তু 686 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন অন্তিম বস্তু কি কার্বন ডাই অক্সাইড আর জল, আর এখানে কার্বন ডাই অক্সাইড এবং অজৈব অক্সাইড, যেমন কি পড়েছিলাম নাইট্রাইটের ফলে কি হচ্ছে, সরি নাইট্রেটের ফলে কি হচ্ছে নাইট্রেট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটা কি সংগঠনস্থল কোথায়? সাইটোসল বা সাইটোপ্লাজম বলতে পারো, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর অবাত শ্বসন হচ্ছে সাইটোপ্লাজম আর প্লাজমা পর্দা। ওকে, ক্লিয়ার? বুঝে গেল? এবার সংশ্লিষ্ট কোষের স্থান আমাকে বলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সমস্ত ইউক্যারিওটিক কোষে ঘটে, আর এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষে এবং প্রাণী কোষে ঘটে, ঠিক আছে? সবাত শ্বসন কি সমস্ত ইউক্যারিওটিক কোষে যত সেল আছে সব কোষে সবাত শ্বসন ঘটে, আর অবাত শ্বসন প্রোক্যারিওটিক কোষ দ্যাট ইজ ব্যাকটেরিয়াতে ঘটে, আবার কি হতে পারে ছত্রাকে হতে পারে, আবার বিভিন্ন প্রাণী কোষেও যেমন পেশি কোষে হচ্ছে, ঠিক আছে? ইস্টে হচ্ছে, আবার ব্যাকটেরিয়াতে হচ্ছে, এইসবে হতে পারে।
ঠিক আছে, এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভিভিআই। ওকে, ভিভিআই। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে শ্বসন এবং দহনের পার্থক্য। শ্বসন আর দহনের পার্থক্য আমি তোমাদের বলেছিলাম যে কি, একটা হচ্ছে জৈব রাসায়নিক প্রসেস, একটা অজৈব রাসায়নিক প্রসেস, এটা তো আমি বলেই দিলাম। জৈব রাসায়নিক পদ্ধতি, একটা অজৈব রাসায়নিক পদ্ধতি। এটা কি, আরেকটা বলেছিলাম যে সজীব কোষে ঘটে যেহেতু জৈব, আর দহনটা হচ্ছে কোনো অজৈব বস্তু বা যে বস্তুটা সজীব নয় সেখানে ঘটে। তো কি, সজীব কোষে ঘটে, আর কি এখানে অজৈব বস্তুতে ঘটে। ওকে, শ্বসন শক্তির মুক্তি কি হয়? শ্বসনে হচ্ছে শ্বসনের ক্ষেত্রে কি হয়? শ্বসনের ক্ষেত্রে শক্তির মুক্তি, শ্বসনে ধীরে ধীরে নিয়ন্ত্রিত ভাবে শক্তির মুক্তি ঘটে। আলোক শক্তি উৎপন্ন হয় না, তাপ শক্তির তুলনামূলক ধীর গতিতে মুক্ত। তা কি, শ্বসনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আলোক শক্তি উৎপন্ন হয় না, কিন্তু তাপ শক্তি শুধু উৎপন্ন হয়। কিন্তু দহনের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত অনিয়ন্ত্রিত ভাবে হচ্ছে তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়, দুটোই উৎপন্ন হয়। তাপ শক্তি এবং আলোক শক্তি দুটোই উৎপন্ন হয়। তো গেল। নেক্সট হচ্ছে শ্বসন হচ্ছে উৎসেচক নিয়ন্ত্রিত। তোমরা দেখতেই পেলে ইস্টের ক্ষেত্রে দেখলাম কি জ্যানমেজ উৎসেচক লাগে, গ্লাইকোগ্লাইজ দিলেও আমরা হেক্সোকাইনেজ আর আইসোমারেজ, এরকম অন্য অন্য ধরনের কি উৎসেচক আমাদের দরকার হবে। এবং অন্যান্য সমাজ শ্বসনের ক্ষেত্রে বা যে কোনো শ্বসনের ক্ষেত্রে উৎসেচক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দহন, ঠিক আছে, দহনের ক্ষেত্রে কোনো রকম উৎসেচক লাগে না। ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে কি বলেছে? আমি বলেইছিলাম যে অক্সিজেন ছাড়াও শোষণ হয়, যেটা অবাধ শোষণ, যেখানে মুক্ত অক্সিজেন আমাদের দরকার নেই। কিন্তু দহনের ক্ষেত্রে কি, অক্সিজেন ছাড়া দহন সম্ভবই নয়। অক্সিজেন হচ্ছে দহন প্রক্রিয়াটা চলার জন্য অক্সিজেন সর্বদা কিন্তু চলতেই থাকবে। আর মুক্ত শক্তি এটিপিতে অণুতে আবদ্ধ হয়, মুক্ত শক্তি পরিবেশে ছড়িয়ে পড়ে। তো কি বললাম যে যে আমাদের যে এটিপিটা ছিল, ঠিক আছে, এটিপিটা যেটা ছিল সেটা কি, শ্বসনের ক্ষেত্রে যে মুক্ত এটিপিটা উৎপন্ন হয়েছিল, ঠিক আছে, তো সেটা কি হয়, আবদ্ধ হয়। এটিপি হচ্ছে আবদ্ধ হয়, কারণ ওই এটিপি দিয়েই কি আমরা কাজ করার শক্তি পাই, এনার্জি পাই। কিন্তু দহনের ক্ষেত্রে যে শক্তিটা উৎপন্ন হলো, যেই শক্তিটা উৎপন্ন হলো সেটা কিন্তু পরিবেশে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু কোনো জায়গায় আবদ্ধ হয় না। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এখানেই। তো থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, আর আমাদের ক্লাসের পিডিএফ গুলো কিন্তু লেটস ইমপ্রুভ 9 চ্যানেলে পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই চ্যানেলে জয়েন হয়ে যাও। আর নেক্সট ক্লাসে আমরা করব খুব খুব ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন আসে, 5 মার্কসের কোশ্চেন আসে পরীক্ষায়, গ্লাইকোলাইসিস। আর তার সাথে করব পাইরুভেটের জারণ, পাইরুভেটের জারণ। ঠিক আছে, গ্লাইকোলাইসিস ও পাইরুভেটের জারণ আমরা দুটো একটা ক্লাসে কভার করব। ঠিক আছে, তো লাস্টলি আমাদের এই চ্যানেলটাকে লাইক করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার পরে সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটিকে, লেটস ইমপ্রুভ 9 10। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আজকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক আমরা ক্লিয়ার করলাম। পরের দিন গ্লাইকোলাইসিস আরো হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল, এবং পরপর কিন্তু ভিডিওস তোমরা দেখতেই পাবে, এই চ্যানেলেই কিন্তু আসবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।